স্নেহা চোখ খুলবে না, একদম হাত দিয়ে চোখ চেপে ধরে বলল আহসান। কেন, কি হয়েছে বলবেন তো নাকি? স্নেহা পাল্টা প্রশ্ন করল। একটু পরেই স্নেহার চোখ থেকে হাতটা সরে গেল। সামনে দেখতে পেল শফিক সাহেব, মানে স্নেহার বাবা। বাবাকে সামনে দেখতে পেয়েই স্নেহা জড়িয়ে ধরল। আসলে আহসান দূর থেকেই শফিক সাহেবকে দেখেছিল, তাই স্নেহাকে সারপ্রাইজ দিতেই চোখ চেপে ধরেছিল। কি রে মা, কেমন আছিস? গাঢ় এক স্বরে বলল শফিক সাহেব। মেয়েকে এমন করে কাছে পেয়ে যাবেন ভাবতেই পারেননি উনি। এই তো বাবা, ভালো আছি। তুমি কেমন আছো মা? কই, ওষুধ খাচ্ছ তো ঠিক করে? এক নিঃশ্বাসে প্রশ্ন করে গেল স্নেহা। মেয়ে অবস্থা দেখে শফিক সাহেব বললেন, আরে মা, হইছে তো, থামো থামো। এদিকে এসেছিলাম ডাক্তার দেখাতে। সকালে হাঁটতে পারি নাই, তাই এখন একটু নিরিবিলি দেখে হাঁটতে আসলাম। তোর মা আছে ভালোই। তোরা এখানে বুঝি ঘুরতে এসেছিস? শফিক সাহেব প্রশ্ন করলেন। স্নেহা লজ্জায় মাথা নোয়াল। স্নেহাকে উদ্ধার করল আহসান এসে। আসলে বাবা, একটু ঘুরতে এসেছিলাম। আমিই জোর করে স্নেহাকে নিয়ে এসেছি, হেসে বলল আহসান। একটু সময় কথাবার্তা বলে শফিক সাহেব বিদায় নিলেন। স্নেহা আর আহসান বারবার বলার পরেও উনি চলে গেলেন। একটু পরেই অন্ধকার হয়ে আসল। ওরা দুজনেও গাড়িতে উঠল বাসায় ফিরে যাওয়ার জন্য। সারা পথ কেমন জানি চুপ করে রইল স্নেহা, কেন জানি না খুব ইচ্ছা করছিল ওর বাবার কাছে যেতে। বাসায় ঢুকেও চুপ করে রইল অনেকক্ষণ। ফিরোজা খানম ইশারায় ছেলের কাছে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আহসান ইশারা দিয়ে মানা করল কিছু বলতে। কেন জানি না মনে হলো ওর স্নেহাকে একটু একা থাকতে দিক। মেয়েটার মুখ এত অন্ধকার কখনো দেখে নাই। রাতে কোনোরকমে নাকে মুখে গুজে স্নেহা এসে চুপ করে শুয়ে পড়ল। আহসান এসে দেখল রুমের লাইট অফ। লাইট না জ্বালিয়েই চুপ করে বারান্দায় যেয়ে বসল। কেন জানি না আহসানেরও অসম্ভব খারাপ লাগছিল যে স্নেহা কেন এত মন খারাপ করল। স্নেহা, ঘুমিয়েছ? হুম। ঘুমালে মানুষ উড় দেয় কি করে? অবাক হয়ে প্রশ্ন করল আহসান। আমি ঘুমিয়েও কথা বলতে পারি, পাশ ফিরে শুতে শুতে বলল স্নেহা। তাড়াতাড়ি উঠে শাড়ি ঠিক করে নেও, আহসান বলল। এত রাতে যাবেন কই? যেখানেই যাই না কেন আমার সাথে যেতে তো সমস্যা নেই, তাই না? সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। উঠে শাড়িটা ঠিক করে স্নেহা আহসানের পিছু পিছু চলল। দেখল আহসান ছাদে যাচ্ছে। আসলে এ বাড়িতে আসার পরে ছাদে যাওয়া হয়নি কখনোই। ছাদে এসেই দেখল আহসান এক কোণায় যেয়ে দাঁড়িয়ে আছে। অবাক চোখে ছাদ দেখতে লাগল স্নেহা। খুব সুন্দর ছাদ এ বাসার। ধীর পায়ে আহসানের কাছে এগিয়ে আসল স্নেহা। ওর দিকে তাকিয়ে আহসান বলল, চাঁদটা দেখেছ তুমি? স্নেহা মুখ উঁচু করে আকাশের দিকে তাকাতেই দেখল মস্ত বড় এক প্লেটের সাইজের চাঁদ। যা দেখে শুধু মুগ্ধই হতে হয়, অন্য কিছু না। স্নেহা আহসানের কাঁধে মাথা দিয়ে চাঁদ দেখতে লাগল। ওদিকে ঝিরিঝিরি বাতাসে স্নেহার চুল উঠে উঠে আহসানের মুখে পড়তে লাগল। টের পেল চুল থেকে শ্যাম্পুর এক মাতাল করা ঘ্রাণ আসতেছে, যা পৃথিবীর যে কোনো পারফিউমের ঘ্রাণকে হার মানায়। কেন জানি না আহসানের মনে হতে লাগল এই মেয়েটা আর অন্য 10টা মেয়ের মতো না, একদম আলাদা। যেন ঠিক ওর জন্যই বানিয়েছেন। মনে অনেক কিছু বলার থাকলেও কেন জানি আহসান কিছুই বলতে পারে না। কেন জানি না ওর মনে হলো স্নেহা কেমন জানি হাত পা ছেড়ে দিচ্ছে। চুল মুখের উপর থেকে আলতো করে সরিয়ে দেখল স্নেহা ঘুমিয়ে পড়েছে। কিছুই না করে স্নেহাকে কোলে তুলে নিল আহসান। আসলে ঘুমালেই মেয়েদের খুব মায়াবী লাগে।
চাঁদের আলো এসে ফর্সা মুখটার পরে মায়া যেন আরো 1000 গুণে বাড়িয়ে তুলেছে। চোখ যেন ফেরানো যায় না, এত এত মায়া ও মুখে। স্নেহাকে নিয়ে নিচে নেমে এসে রুমে যেয়ে ওকে শুইয়ে দিল বিছানায়। আহসান ভাবল দরজা তো লাগাবই, তার আগে একটু স্নেহাকে দেখে নিক। আসলে এই মেয়ের থেকে যতই দূরে থাকতে চেষ্টা করতেছে কেন জানি না ততই কাছে চলে আসতেছে। এমন ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে আহসান নিজেও জানে না। সকালে নীলা এসে দেখল প্রায় 7টার কাছাকাছি বায়। স্নেহা বা আহসানের কোনো খবর নেই। এতক্ষণে তো আহসানের উঠে যাওয়ার কথা, আর আজ যেহেতু স্নেহার ডিউটি আছে ওরও রেডি হয়ে যাওয়ার কথা। নীলা আস্তে আস্তে উপরে ওঠে ওদের ডাকতে। রুমে নক করে প্রথমে আস্তে আস্তে পড়ে বেশ জোরে জোরে। দরজার শব্দে আহসানের ঘুম ভেঙে যায়। কিন্তু কেন জানি না আহসানের মনে হচ্ছিল ওর বুকে বেশ ভার। কিন্তু ও তো উপর হয়ে ঘুমায়, তাহলে বুকের উপরে ভার আসল কি করে? উঠতে যেই টের পেল ওর পিঠের উপরে স্নেহা কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে বাচ্চাদের মতো। স্নেহাকে আস্তে করে বিছানায় রেখে খালি গায়ে আহসান দরজা খুলে দিল। নীলা তো হেসেই খুন ওই অবস্থা দেখে বলল, কি ব্যাপার, আমার দেবরের গায়ের কাপড় কি বউ নিয়ে গেছে নাকি? ভাবি খালি সব ব্যাপারে বেশি করো। আজকে তোমার অফিস নেই? স্নেহা তো শুনলাম হসপিটালে যাবে। এই বলেই নীলা ঘরের ভেতরে উকি দেওয়া শুরু করল। ভাবি ঘরের মধ্যে মুক্তা মণি নেই যে তুমি উকি দিয়ে দিয়ে দেখবে? মুখে একটা হাসি ঝুলিয়ে বলল আহসান। নীলাও হাসি ঝুলিয়ে বলল, বউ নিয়ে 15 মিনিটের মাথায় নাস্তা করতে এসো, না হয় মাকে পাঠিয়ে দেব, উই তো অতসী। এই বলেই নীলা চলে গেল। আহসান ফোঁস করে নিঃশ্বাস ফেলল আর মনে মনে ভাবল মেয়ে মানুষ বড়ই ঝামেলার, মন বোঝা বড়ই দায়। স্নেহাকে ডেকে ঘুম থেকে তুলল সে। তাড়াতাড়ি দুইজনেই রেডি হয়ে নিচে নামল তারা। নাস্তার টেবিলে তখন সবে বসা ধরেছে সবাই। স্নেহা আর আহসানকে দেখে অতসী হাসতে হাসতে বলল, জাহাপনা আর তার রানীর আগমন শুভেচ্ছা স্বাগতম। বাহ, বেশ বলেছ তো অতসী। নীলা হেসে বলল, বড় ভাবি অতসী অলওয়েজ রাইট। মাথার চুল এপাশ থেকে ওপাশে নিতে নিতে বলল অতসী। আহসান টিপ্পনি কেটে বলল, হুম, অতসী অনেক রাইট, তাই কালকে তেলাপোকা দেখে ভয় পেয়ে সারারাত মায়ের সাথে ঘুমিয়েছে। দেখ ভাইয়া, ফালতু কথা একদম বলবা না বলে দিলাম। ফালতু কথা কই বললাম শুনি একটু? তুই হ্যাঁ বা নাতে জবাব দে তো। রাগে ফুলতে ফুলতে কোনো কথা না বলে অতসী খেতে লাগল। ভাইবোনের এই দুষ্টুমিষ্টি খুনসুটি নীলার আর স্নেহা বেশ ভালোই এনজয় করল। খাওয়া শেষে আহসান চলল স্নেহাকে হসপিটালে ড্রপ করতে। গাড়ি যখন জ্যামে আটকে পড়ল সিগনালে, তখন স্নেহা দেখল ঠিক ওদের গাড়ির পাশেই একটা বাইক এসে থামল। একটা তার ওয়াইফ আর বেবিকে নিয়ে যাচ্ছে বাইকে চড়ে। দেখে যেন মনটাই জুড়িয়ে গেল। ঈশস, ওর যদি একটা বাবু থাকত কত মজা হতো। ওদিকে আহসান দেখল নীলা অনেকক্ষণ একমনে বাইরে দেখছে। সিগন্যাল ছাড়লেই বাইকটা পাশ কেটে সামনে চলে গেল। স্নেহা মনে মনে এক বিশাল দীর্ঘশ্বাস ছাড়ল। হাসপাতালের সামনে গাড়ি থামতেই স্নেহা গাড়ি থেকে নেমে পড়ল। একটু সামনে এগিয়েই আবার পিছু ফিরল। একদম আহসানের কাছাকাছি এসে বলল, চলুন না, আমার হাসপাতালে ভালো লাগবে খুব। অন্য একদিন আসবো, এই বলেই চলে গেল আহসান গাড়ি নিয়ে। স্নেহাও তার কাজ করতে লাগল। দুপুরের লাঞ্চ টাইমে হঠাৎই পিয়ন এসে বলল, ম্যাডাম আপনার সাথে একজন দেখা করতে চায়। স্নেহার চোখ কুঁচকে উঠল, মনে মনে ভাবল এই ভর দুপুরে কে দেখা করতে আসলো, তাও আবার হসপিটালে। কে এসেছে? মজিদ ভাই, স্নেহা প্রশ্ন করল। মজিদ ওর দিল, ম্যাডাম কে এটা তো চিনিতে পারি নাই, তয় নাম কইল।
রিমি নামটা শোনার পরেই আশ্চর্য হয়ে গেল স্নেহা। সে তাও রিমি নামের কাউকে চেনে না, তাহলে কে এই মেয়ে যে হসপিটালে আসছে দেখা করতে? অবাক হলেও স্নেহা চলল গেস্ট রুমে রিমি নামক মেয়ের সাথে দেখা করতে। রুমে ঢুকেই দেখল দক্ষিণ দিকের কোনায় একটা মেয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। কলাপাতা কালারের একটা লেডিস শার্ট আর ব্ল্যাক জিন্স পরনে, ফিট ফিগার যারে বলে। বসে আছে তাও দেখে মনে হচ্ছে অনেক লম্বা হবে। স্নেহাকে দেখেই মেয়েটা উঠে দাঁড়াল। স্নেহা সামনে যেয়ে দাঁড়াতেই মিষ্টি হাসি দিয়ে হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। হাই, আমি রিমি, তুমি নিশ্চয় স্নেহা। হুম, আমি স্নেহা। আসলে আমি চিনতে পারিনি আপনাকে। চিনতে পারার কথাও না, কারণ এর আগে তুমি আমাকে দেখোনি কখনো। আর হ্যাঁ, তোমাকে তুমি করে বলতেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। রিমি কথা শুনে স্নেহা বেশ কনফিউজড হয়ে গেল। ও আসলে বুঝতে পারছিল না ওর কি বলা উচিত। তারপরও মুখে হাসি টেনে বলল, ইটস ওকে, বলতে পারেন। শোনো স্নেহা, আমি কথা খুব ফ্র্যাঙ্কলি বলতে পছন্দ করি। কে কি বলল না বলল আই ডোন্ট কেয়ার। এটুকু বলেই রিমি দম নিল। মনে হচ্ছে কথার টুকরো জোড়া দিতেই নীরবতা। স্নেহা ততক্ষণে বুঝে গেছে এ মেয়ে যাই হোক আর 10টা মেয়ের মতো নয়। তাই মনোযোগ দিল কথায়। রিমি বলতে শুরু করল, আমি জানি না আমার কথা শুনে কেমন লাগবে তোমার, বাট প্রশ্নটা আমার না করলেই নয়। আমি আহসানের এক্স গার্লফ্রেন্ড। এটুকু শোনার পরেই স্নেহার মনে হতে থাকল পুরো পৃথিবীই ঘুরছে। স্বামীর এক্স থাকা অন্যায় কিছু না, তাই বলে বিয়ের 2 দিনের মাথায় তার স্বামীর এক্স তার সাথে দেখা করতে এসেছে। এসব ভাবতে ভাবতে স্নেহা যেন ঘোরের মধ্যে ছিল। আবার খেয়াল করল রিমির কথায়, অ্যাকচুয়ালি আমিও একটা মেয়ে। আসলে তোমার কাছে একটা কথাই জানতে আসা। আমি জানি তোমার ওড লাগছে, বাট আমার কিছুই করার নেই। আমি শুধু জানতে চাই একটা ব্যাপার, তাই এখানে আসা। জি বলুন, কি জানতে চান? স্নেহা শীতল কণ্ঠে প্রশ্ন করল। স্নেহার কণ্ঠের মধ্যেই জানি কি ছিল। রিমি চমকে তাকালো তার দিকে। একটু সময় নিয়ে আবার শুরু সে। আমার সাথে আহসানের সম্পর্ক প্রায় 4 বছর ছিল। অনেস্টলি বলতে ও অনেক কেয়ারিং একটা পারসন। কিন্তু স্নেহা, কি জানো, ওর একটা সমস্যা আছে। তোমার কাছে লুকানোর কোনো দরকার নেই। আমার মনে হয় ওর ফিজিক্যাল সমস্যা আছে। রিমির কথা শুনেই স্নেহার গা গোলাতে লাগল। এই মেয়েটা কি কি বলছে? এই যে শোনাটাও পাপ। দীর্ঘশ্বাস গোপন করে স্নেহা রিমির চোখে চোখ রেখে বলল, আপনি কি করে জানলেন যে আমার হাজবেন্ড ফিজিক্যালি অক্ষম? আর হ্যাঁ, এমন একটা লোকের সাথে 4 বছর সম্পর্ক কন্টিনিউ করলেনই বা কি করে? আমি জানতাম স্নেহা তুমি এই প্রশ্নটাই করবে। তাহলে ওর শোনো। যেখানে রিলেশনের 6 মাস না যেতেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ফিজিক্যাল রিলেশন হয়, সেখানে আমি 2 বছর অপেক্ষা করেছি। নর্মাল ডেটে যেতাম, দুজনে গল্প করতাম, এই পর্যন্তই। আমার হাতটুকু পর্যন্ত সহজে ধরত না আহসান। এরপরে না পেরে আমি জোর করতাম। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমি জোর করতাম যাতে আমরা আরো ইন্টিমেট হতে পারি। বাট হি কান্ট। এই কারণেই রিলেশনের 4 বছরের মাথায় ব্রেকআপ আমিই ঘটাই। অনেকক্ষণ বলে যেন রিমি ক্লান্ত হয়ে গেল। স্নেহা পানির গ্লাসটা এগিয়ে দিল। পানি খেয়ে রিমি চুপ করে বসল। তখন স্নেহা বলল, আপনার অনেক কথাই শুনলাম, বাট এটা বুঝতে পারলাম না আপনি আমার কাছে জানতে চাচ্ছেনটা কি? স্নেহা, আই জাস্ট ওয়ান্ট টু নো ইজ হি এবেল অর নট। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড মাই কোয়েশ্চেন। জল জলে চোখে স্নেহা রিমির দিকে তাকাল। হিম শীতল কণ্ঠে বলা শুরু করল,
জানেন খুব হাসি পাচ্ছে আপনার উপরে। ভালো তো বেসেছিলেন নাকি ওই লোকটাকে? ব্রেকআপ হয়ে গেছে এখন ভালোবাসেন নাই, ওকে বাট রেসপেক্ট তো করতে পারেন। স্নেহা আমি আহসানকে অলওয়েজ রেসপেক্ট করি। স্নেহা উঁচু করে থামালো রিমিকে। তারপর বলল, আপনি কথা বলার সময় কিন্তু আমি শব্দ করিনি, আশা করব আমার পুরো কথা শোনার পরে আপনার মতামত দেবেন। আমার স্বামী অক্ষম কি সক্ষম সেটা আমার আর আমার স্বামীর ব্যাপার। তৃতীয় কোনো ব্যক্তির কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য না। আর আপনার সাথে তো তার ব্রেকআপ হয়ে গিয়েছে, তাহলে কেন তার পেছনে পড়ে আছেন? কথা শেষ করে স্নেহা হাঁপাতে লাগল। মনে হচ্ছিল যেন মনের আকাশে বিশাল কালো মেঘের আগমন হয়েছে। একটু অঝোর বর্ষণ হয়ে হয়তো ভালোই হতো। রিমি আস্তে করে উঠে দাঁড়ানো। স্নেহা তখনও চুপ করে বসে আছে সোফায়। রিমি স্নেহার কাঁধে হাত দিয়ে বলল, বেস্ট অফ লাক। এটুকু বলেই হিলের খটখট আওয়াজ তুলে বেরিয়ে গেল। কতক্ষণ মাথা নিচু করে ভিজিটার্স রুমে স্নেহা বসেছিল নিজেও জানে না। মজিদ চাচার ডাকে সম্ভৃত ফিরল তার। ম্যাডাম আপনার কি শরীর খারাপ লাগছে? স্নেহা উড় দিল না, চাচা একটা কাজ করতে পারেন, আমাকে একটা সিএনজি ডেকে দিতে পারেন, বাসায় যাব। স্নেহার এই কথা শুনে মজিদ বাইরে চলে গেল। এক অজানা অভিমান যেন স্নেহার বুকটাকে ভেঙে দিয়ে যাচ্ছিল। কিসের যে অভিমান সে বুঝতেই পারছিল না। সব গুছিয়ে সিএনজি দিয়ে স্নেহা সোজা তার বাবার বাড়িতে চলে এলো। মেয়েকে হঠাৎ দেখে শফিক সাহেব খুব খুশি হলেন, কিন্তু একটু অবাকও হলেন। হাসিমাখা মুখে প্রশ্ন করলেন, কি রে মা, তুই একা আসলি, আহসান কই? উনার কাজ আছে আব্বু, তাই আসতে পারেনি। আমার সামনে টেস্ট আছে, খুলনা যেতে হবে, তাই রেস্ট করতে চলে এসেছি। মেয়ের কথা শুনে শফিক সাহেব হাফ ছেড়ে বাঁচল। ততক্ষণে স্নেহার মা এসে হাজির। মেয়েকে হঠাৎ দেখে কতক্ষণ থকে চেয়ে থেকেই মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। তারপর স্নেহা বলল, মা আমি ফ্রেশ হয়ে আসি, তুমি ভাত বারো, খিদে পেয়েছে চরম। যা হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। হাত মুখ ধোবো না, ডাইরেক্ট গোসল দিতে হবে। রাস্তার ধুলো সব মুখে লেগে আছে। হাসতে হাসতে বলল স্নেহা। ওর রুমে এসে স্নেহার মনে হতে লাগল এ যেন অপরিচিত কোনো এক জায়গা আপন্ত ছিল, ওইটা যেখানে ও ছিল। কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে কান্নায় গড়িয়ে পড়ল স্নেহা। কেন এমন হলো তার সাথে? এ মানা যে বড্ড কঠিন। ওদিকে ৩টার দিকে আহসান গাড়ি নিয়ে হাসপাতালের বাইরে এসে হাজির। ফোনের উপরে ফোন দিচ্ছে, স্নেহার ফোন সুইচ অফ। কপাল কুঁচকে গেল, আহসানের মেয়েটা কই যে গেল। না পেরে কল দিল অতসীকে। হ্যালো অতসী, তোর ভাবি বাসায় গেছে? না ভাইয়া, ভাবি তো এখনো আসেই নাই। কেন, কি হইছে? কিছুই হয় নাই, ওকে পিক করতে আসছি, ফোন অফ, তাই ভাবলাম বাসায় গেল কিনা। আচ্ছা আমি রাখি, দেখি কই গেল। ভাইয়া জানিও আমাকে কি হয়। আহসান ফোন কেটে দিয়ে শফিক সাহেবকে কল করল। ফোন ধরার সাথেই সাথেই শফিক সাহেব বলল, বাবা স্নেহা একা এসেছে, তুমিও তো আসতে পারতে। এটুকু শুনেই আহসানের খুব অবাক লাগল, স্নেহা না বলেই ও বাসায় চলে গেছে। এমন তো কিছু হয়নি যে স্নেহার ও বাসায় এমন করে চলে যেতে হবে। পরক্ষণেই সুন্দর করে বলল, বাবা আসলে স্নেহাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আপনি ওকে বলবেন না আমি আসতেছি। আচ্ছা বাবা, আসো আসো, তোমার মা খুব খুশি হবে। কথা শেষে আহসান আবার কল দিল অতসীকে, বলল যে সে স্নেহাদের বাসায় যাচ্ছে, রাতে নাও আসতে পারে। গাড়ি ড্রাইভ করতে করতে ভাবতে লাগল স্নেহার কি এমন হলো যে ওকে না বলেই চলে যেতে হলো।
স্নেহা সবে খেয়ে উঠে বসে ওর মাকে বলল, মা আমি একটু ঘুমাবো, খুব টায়ার্ড লাগছে। যতক্ষণ না উঠি ডেকো না। এই বলেই রুমে যে এসি অন করে ঘুমিয়ে পড়ল। একটু পরে যখন শীত লাগা শুরু করল, পাতলা কম্বল টেনে দিল শরীরের উপরে। কখন যে ঘুমের অতল গহ্বরে তলিয়ে গেল নিজেও জানে না। আহসান এসেই দেখে তার শ্বশুর টিভি দেখছে। ঘরে ঢুকেই সালাম করল শফিক সাহেবকে। জামাইকে আর্মির ড্রেসে দেখে তার বুকের ছাতি গর্বে টানটান হয়ে গেল। তাড়াতাড়ি করে স্নেহার মাকে ডাক দিলেন। কুশল পর্ব শেষ। আহসানকে এদিক ওদিক তাকাতে দেখে স্নেহার মা বললেন, স্নেহা রুমে ঘুমাচ্ছে, তুমি যে ফ্রেশ হয়ে নেও, আমি খাবার দিচ্ছি। না মা, এখন কিছুই খাবো না, জাস্ট কিছুক্ষণ আগেই খেয়েছি। আমিও একটু রেস্ট করব। এই বলেই আহসান স্নেহার রুমের দিকে রওনা হল। রুমের দরজার লক মোচড় দিতে দিতে ভেবেছিল হয়তো লক করা থাকবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে লক খুলে গেল। রুমে ঢুকেই দেখে আবছা অন্ধকার পুরোটা রুম। এসির কারণে হিমশীতল হয়ে আছে ঘরটা। আর মহারানী খাটে এলো চুলে কম্বল নাক পর্যন্ত টেনে দিয়ে ঘুমাচ্ছে। বাহ, তাকে টেনশনে রেখে এখানে এসে ঘুমানো হচ্ছে। সবার আগে আহসান শার্ট খুলে হুকে ঝুলিয়ে রাখল, বেল্ট খুলে টেবিলে রাখল। কথা হলো কি পরবে ফ্রেশ হয়ে। পরে মনে পড়ল স্নেহা বলেছিল ওর বাবা আহসানের জন্য নতুন লুঙ্গি পাজামা শার্ট সব কিনে রেখেছেন। কিনেছে বাল, কথা বাট জিনিসগুলো কোথায়? স্নেহার ঘুম ভাঙ্গাতে চাইল না আহসান, তাই নিজে নিজেই ফোনের টর্চ নিয়ে খুঁজতে বসল কোথায় আছে সেই জিনিস। অবশেষে লাস্টের ড্রয়ারে পেয়েও গেল প্যাকেটটা। ঠিক তখনই আহসান যা শুনল তাতে তার হাত পা হিম হয়ে গেল। ও শুনল স্নেহ বলছে, রিমি আমাদের ব্যাপারে একদমই কখনোই আসবেন না। স্নেহা ঘুমের ঘরে বিড়বিড় করে আওড়াচ্ছে এই কথা। স্নেহার কথা শুনে আহসানের মনে হল ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সেই যেন বরফের মতো জমে গেল। স্নেহা রিমির কথা জানল কি করে? দ্রুত আহসানের মাথা কাজ করা শুরু করল। নির্ঘাত কোনো না কোনোভাবে স্নেহার সাথে রিমি যোগাযোগ করেছে। তাই হয়তো স্নেহা কাউকে কিছু না বলেই চলে এসেছে। হঠাৎই আহসানের প্রচুর রাগ হতে লাগল। রিমি এতটা নিচু কাজ করবে ও ভাবতেও পারেনি। পকেট থেকে ফোনটা বের করে সোজা রিমিকে কল দিল সে। দুবার রিং হয়ে কেটে গেল। তৃতীয়বারের বার কল রিসিভ করল রিমি। হ্যাঁ আহসান বলো, আমি অপেক্ষায় ছিলাম তোমার ফোন কলের। বেশি দেরি করেছ কল করতে। তুমি কখনোই শুধরাবে না রিমি, হিসহিসিয়ে বলে উঠল আহসান। মনে হচ্ছিল রিমিকে পেলে ও যে কি করবে ও নিজেও জানে না। মজার কথা হলো তুমি এত দেরি করে জানলে কি করে? আমি তো ভেবেছিলাম 10 মিনিটের মধ্যে কল আসবে আমার কাছে। সে যাই হোক, আগেই বলেছিলাম তোমার বউয়ের কাছ থেকে শুনব তুমি ফিজিক্যালি ফিট না অনফিট। কিন্তু তোমার বউ বড্ড সেকেলে, স্বামীকে খুব ভক্তি করে। কি ভাষণ রে বাবা, শুনিয়ে দিল আমায়। শোনো রিমি, এবার আমি বলি তুমি শোনো। মেয়েদের ভূষণ কি জানো? মেয়েদের ভূষণ হলো লজ্জা। আর সেই লজ্জাটাই তোমার নেই। তুমি জানো স্নেহাকে এখন পর্যন্ত আমি টাচই করি নাই। আর তুমি যে বয়ানগুলো দিচ্ছ সেগুলো স্নেহা কখনো আমাকে বলতো না, এটা আমার বিশ্বাস। বেশ ভালো বিশ্বাস। আর হ্যাঁ, টাচ করবে কি করে? তুমি তো অক্ষম। হাসির ঝংকার তুলে বলল রিমি। শীতল কণ্ঠে বলল আহসান। বিয়ের আগে যে মেয়েরা অন্য পুরুষের সাথে রাত কাটাতে চায় তাদের প্রস্টিটিউট বলে রিমি। আর তুমি ঠিক তাই। এটুকু বলেই কল কেটে দিল আহসান। কেন জানি না মনের ভিতর অসম্ভব এক ভালো লাগা কাজ করছে।
অনেক দিনের না বলা কথাগুলো আজকে বলে দিয়েছে সে। জীবনে রিমি নামের অভিশাপটাকে আজকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু স্নেহাকে কি বলেছে কে জানে। আর মেয়েটা এতই অভিমান করেছে যে না বলেই চলে এসেছে। আহসান ফ্রেশ হয়ে এসে হাত মুখ মুছেই স্নেহার কম্বলের নিচে ঢুকল। ও কখনো স্নেহাকে ইচ্ছা করে ধরেনি। আজকে কম্বলে ঢুকেই স্নেহাকে টেনে নিজের কাছে নিয়ে আসল। আবছা আলোয় খেয়াল করল চিকচিক করলে গালের উপরে চোখের পানির দাগ। বুকের ভিতরে হু হু করে উঠল আহসানের। মেয়েটাকে কাঁদতে হয়েছে, তাও আবার তার জন্য। স্নেহাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল আহসান। ঘুম ভাঙতেই স্নেহা টের পেল সেই পরিচিত ঘ্রাণ। মনে হচ্ছিল খুব অশান্তিতে ঘুমিয়েছে, এখন যেন ঘুমটা খুব প্রশান্তির হয়েছে। কিন্তু ঘ্রাণটা আসছে কোথা থেকে? চোখ খুলেই দেখল আহসান ঠিক ওর পাশেই শুয়ে আছে। পাশেই শুয়ে আছে কি, ও আহসানের বুকের মধ্যে ঘুমিয়ে আছে। কতক্ষণ স্নেহা চুপ করে থেকে বোঝার ট্রাই করল ঘটনা কি সত্যিই না স্বপ্নে দেখতেছে। কিন্তু আহসানের নিঃশ্বাস যখনই ওর গালের উপরে পড়ল তখন বুঝল ঘটনা সত্যিই। কিন্তু রুমের দিকে তাকিয়ে দেখল এটা তো ওর রুম। ঘুম থেকে উঠে স্নেহার কিছুই মাথায় খেলছে না। একটু পরেই মনে পড়ল ও রাগ করে চলে এসেছিল এ বাসায়। এর পরেই মনে পড়ল রিমির কথা। কেন জানি না খুব কান্না পেতে লাগল স্নেহার। কোনো মেয়ে সহ্য করবে তার স্বামীর সক্ষমতায় যদি কেউ প্রশ্ন তোলে? কেন জানি না ওপাশ ফিরে ফুপিয়ে উঠল স্নেহা। কেঁপে কেঁপে যখন কাঁদতেছিল ও সেই কান্নার শব্দে জেগে উঠল আহসান। ও দিক ফিরে থাকলেও সে স্পষ্ট বুঝতেছিল স্নেহা কাঁদতেছে। আলগোছে সে স্নেহাকে কাছে টেনে নিতে গেল, কিন্তু স্নেহা শক্ত হয়ে রইল। কেন জানি না অভিমান আজ বাঁধ ভেঙেছে ওর। বারবার শুধু মনে আসছে রিমি বলা প্রতিটি শব্দগুলো। স্নেহা উঠে বসল, পাশাপাশি আহসানও উঠে বসল। ও নিচে নামতে গেলেই আহসান হাত টেনে ধরল। কোথায় যাচ্ছ? প্রশ্ন করল আহসান। সেটা কি আপনাকে বলতে হবে? প্রশ্নের ওর প্রশ্ন দিয়েই দিল স্নেহা। আহসান বুঝল স্নেহা খুব রেগে আছে, তাই আর কথা না বাড়িয়েই বলল, স্নেহা কিছু কথা আছে যা আগেই বলা উচিত ছিল, কিন্তু অন্য কারো উপরে অভিমান করে বলি নাই। আমার এক্স ছিল রিমি, বাকি সব নিশ্চয়ই রিমি বলেছে, কিন্তু আমি বুঝি নাই যে ও অপমান করবে তোমাকে। আমি সরি। আর তুমি নিশ্চয়ই জানো আমি কি রকমের। অন্তত এই কয়েকদিনে তোমার আইডিয়া হয়ে গেছে। আমার পক্ষে সম্ভব ছিল না রিমির সাথে রিলেশন কন্টিনিউ করা, তাই ছেড়ে দিয়েছিলাম। আর কারণটা তো রিমি বলেছেই তোমাকে। এটুকু বলেই থামল আহসান। স্নেহা ওর দিকে তাকিয়ে বুঝতে পারল মানুষটা ভেতর থেকে ভেঙে পড়েছে। স্নেহা কিছুই না বলে ঘড়ি দেখল, প্রায় 12টার কাছাকাছি। আহসান করুণ নয়নে তাকিয়ে বলল, কিছু তো বলো স্নেহা। হঠাৎই যেন স্নেহার বাঁধ ভেঙে গেল। অশ্রুসিক্ত চোখে আহসানের দিকে তাকিয়ে বলল, যে মেয়েকে অন্য কারো কাছে তার স্বামীর পুরুষত্বের প্রমাণ দিতে হয় সেই মেয়ের আর কী বা বলার থাকে। আহসান যেন খুব অসহায় হয়ে পড়ল। কি বলে স্নেহাকে সান্ত্বনা দেবে খুঁজেই পাচ্ছে না কোনো কথা। স্নেহা মাথা নিচু করে বলল, আমার কিছুই বলার নেই। আমার সব ওর আমি পেয়ে গেছি। তার মানে কি তুমি সব দোষ আমাকে দিচ্ছ? আহসান প্রশ্ন করল। কারোই কোনো দোষ নেই, দোষ আমার কপালের। না হলে আর কারো সাথেই না, আমার সাথেই কেন এমন হবে? আহসান চুপ করে কিছুক্ষণ বসে থাকল। আসলে ও কি যে বলবে নিজেও জানে না। ওর কাছে স্নেহাকে দেওয়ার মতো কোনো ওরই নেই। আস্তে করে বিছানা থেকে উঠে গায়ে শার্টটা গলিয়ে গাড়ির চাবিটা হাতে নিয়ে সোজা বাসা থেকে অত রাত্রে বের হয়ে গেল।
আহসানের বুকের যেন প্রচণ্ড একটা ভার কাজ করছিল। কিছু না করেই কেন সে শাস্তি পাবে। গাড়ি যখন বাসার সামনে আসল রাত প্রায় 1:30টার কাছাকাছি। গাড়ি গ্যারেজে ঢুকিয়েই ডুপ্লিকেট চাবি দিয়ে বাসায় ঢুকল ও। ধীর পায়ে নিজের রুমে এসে তাকিয়ে দেখল আজ রুমটা যে বড়ই নিস্তব্ধ। স্নেহাকে ছাড়া যে এই ঘর এতটাই অন্ধকার হয়ে যাবে সেটা আহসান নিজেও বোঝেনি। এই 2 দিনেই মেয়েটাকে এত এত আপন করে নেবে সেটা কখনোই ভাবতেও পারেনি আহসান। গালে গরম ছোঁয়া অনুভব হতেই বুঝল চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তার মানে ও কারো জন্য কাঁদছে, যা কিনা অসম্ভব। আসলেই ভালোবাসাগুলো বুঝি এমনই হয়। বাকি রাতটুকু আহসান বসে থেকেই কাটাল। 2 চোখের পাতা 1 মিনিটের জন্য এক করে নিও। শুধু এটাই ভেবেছে স্নেহা কি ওকে বুঝবে, ফিরে আসবে ওর কাছে। স্নেহাকে ছাড়া তো বেঁচে থাকা অসম্ভব ওর কাছে। সকালে রেডি হয়ে যখন নিচে নামল তখন তো ফিরোজা খানম আর নীলার চোখ কপালে উঠল আহসানকে দেখে। কি রে তুই, রাতে কখন আসলি? স্নেহা কই? ফিরোজা প্রশ্ন করলেন ছেলেকে। কি ব্যাপার স্নেহা কই আহসান? নীলাও একই প্রশ্ন করল আহসানকে। কিছুক্ষণ চুপ থেকে আহসান বলল, রিমি কালকে স্নেহার কাছে গিয়েছিল। এখন আসা না আসাটা স্নেহার নিজস্ব ব্যাপার। এই বলেই দাঁড়িয়ে গেল আহসান। ফিরোজা আর নীলা দুজনের দিকে বিস্ফোরিত চোখে চেয়ে থাকল। দুজনেরই একই প্রশ্ন, এখন কি হবে? যেতে যেতে পিছন ঘুরে আহসান বলে গেল, কাউকে কিচ্ছু বুঝাতে হবে না। যার ভালো লাগবে আসবে, না লাগলে আসবে না। সাফ কথা। প্রচণ্ড অভিমানে ওর গলা ধরে আসল। সারাদিন অফিসে কারণে অকারণে অধীনস্থদের ঝাড়ি দিল, অহেতুক রাগারাগি করল। ডিউটি শেষে ইচ্ছা করল না বাসায় যেতে। গাড়ি নিয়ে সোজা স্নেহার হসপিটালের সামনে চলে গেল, এক নজর স্নেহাকে দেখার আশায়। রাত 9টা পর্যন্ত অপেক্ষা করেও যখন স্নেহাকে দেখতে না পেল একরাশ হতাশা নিয়ে বাসায় চলে এলো। বাসায় ঢুকেই দেখে ফিরোজা বেগম হাসাহাসি করতেছে অতসীর সাথে। মনে মনে আহসানের এত রাগ হল যে বলার মতো না। বাড়ির বউ রাগ করে বাপের বাড়ির বাসিন্দা হয়েছে আর বাড়ির লোকদের কোনো মাথা ব্যথাই নেই। অতসীও মায়ের কথায় হেসে কুটিপাটি হচ্ছে। কি ফাজিল মেয়ে ছোট ভাবিটা, পগার পার, আর সে কিনা হিহিখিখি করছে। আহসানকে দেখেই ফিরোজা বেগম হাসতে হাসতে বললেন, দেখ দেখ কি মজার একটা সিরিয়াল হচ্ছে। মা স্নেহা বাসায় নেই আর তোমরা সিরিয়াল দেখে হাসতেছ? হতাশ সুরে প্রশ্ন করল আহসান। ফিরোজা বেগম যেন তেলপোকা দেখছেন এমন একটু লুক দিয়ে বলল, তোর বউ তোকে ছেড়ে গিয়েছে, মুড খারাপ হলে তোর হবে, আমাদের কি? মায়ের কথায় সায় মিলালো অতসী। আহসানের এত এত রাগ হল যে বলার মতো না। সোজা রান্না ঘরে গেল নীলার কাছে। যে বলল, দেখেছ ভাবি, আমার বউ চলে গেছে আর মা বলছে তাতে কি হয়েছে? কপালের ঘাম মুছতে মুছতে নীলা বলল, মা তো খারাপ কিছু বলে নাই আহসান। কথা কিন্তু সত্যিই। রাগে ক্ষোভে আহসান পাগল প্রায়। গজ গজ করতে করতে রুমের দিকে চলল। বউ চলে গেছে তাই পুরো পৃথিবী তার শত্রু হয়ে গেছে। রুমে ঢুকেই দেখল লাইট অফ। শার্ট খুলতে খুলতে লাইট জ্বালিয়েই তার চক্ষু চড়ক গাছ। ঘরটা পুরোদস্তুর বাসর ঘরের মতো সাজানো। মাঝে বিয়ের শাড়ি পরে স্নেহা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, ঠিক যেন বিয়ের কনে। হা হয়ে আহসান দেখছে আর ভাবছে সবই কি সত্যি নাকি স্বপ্ন। পিছন থেকে তখনই নীলা আর অতসী এসে চিৎকার করে বলল, সারপ্রাইজ। আহসানের হতভম্ব ভাব তখনও কাটেনি। নীলা হেসে বলল, দেখেছিস তোরা, আমি বলেছিলাম না এইটা কঠিন শক খাবে, তাই হয়েছে।
অতসী খিলখিল করে হেসে বলল, ভাইয়া, ছোট ভাবি সকালেই এসে পড়েছে, তোমাকে সারপ্রাইজ দেব তাই কিছু বলিনি। এখন কথা হলো আমি আর বড় ভাবি এখানে ঘুমাবো, তুমি মায়ের রুমে ঘুমাও। এই বলে অতসী যখন স্নেহার বেডে ঘুমাতে যাওয়ার জন্য রেডি হলো, আহসান, নীলা আর অতসী দুইজনকেই বের করে দরজা লাগিয়ে দিল। এক লাফে স্নেহার পাশে এসে বসে বলল, সত্যিই তুমি এসেছ স্নেহা? একটা চিমটি দেও তো আমাকে। স্নেহা সত্যিই আহসানের করে আঙ্গুল তুলে কামড় দিল। আহসান আউক করে উঠল। তাড়াতাড়ি স্নেহাকে ধরে বলল, তুমি স্বপ্ন না সত্যিই? আচ্ছা, কালকে রাতে আসলে নে কেন? একটু শাস্তি দিলাম আপনাকে, এই 2 দিন আমাকে দূরে রাখার জন্য। আর কখনো আমার থেকে এক ফোঁটাও দূরে রাখব না। এই বলেই স্নেহাকে বুকে টেনে নিল। স্নেহা যেন লজ্জায় লাল হয়ে যেতে লাগল। আহসানের বুকে মুখ লুকালো ও। স্নেহার মুখটা আলতো করে উঁচু করে ঠোঁটে একটা চুমু খেলো আহসান। চোখ বন্ধ করে উষ্ণতার পরশ নিল স্নেহা। আহসান লাইট অফ করে স্নেহাকে কোলে তুলে নিল। স্নেহা লজ্জায় রাঙ্গা হয়ে বলল, কি করছেন? আহসান উড় দিল। মানুষের প্রশ্নের উড় তো দিতে হবে নাকি, যে স্বামী ঠিক আছে কিনা। স্নেহা আলতো করে আহসানের বুকে এক কিল মেরে বলল, আপনি আসলেই যাচ্ছে তাই? এই যেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো দুজনের জীবনের। সত্যিই এক অন্যরকম ভালোবাসায় হারিয়ে গেল দুজনায়। সমাপ্ত।